স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এসে সরাসরি মেঝেতে বসে পড়ল দিয়ার পায়ের কাছে। এমত অবস্থায় বিহ্বল হয়ে দিয়া দাঁড়াতে চাইলে হাত ধরে বসিয়ে দেয়। দিয়া হাতের প্লেটটা টেবিলে রেখে শুকনো ঢোক গিলছে। যদি জানতে চায় সকালে শাহিনের সাথে কি কথা হয়েছে, তবে কি উত্তর দেবে? শাহিন তো এভাবে কথাটা বলতে বলেনি সাহাদকে। উনি কি বিশ্বাস করবে সত্যিটা বললে? দিয়া ভীত সন্ত্রস্ত নেত্রে অপলক তাকিয়ে আছে। সাহাদ জোরে জোরে দুবার শ্বাস টেনে দিয়ার দুহাত ধরে দিয়ার চোখের দিকে তাকালো। এভাবে মানুষটা মেঝেতে বসে আছে, দেখতে কেমন দৃষ্টিকটু লাগছে। দিয়ার দুহাত নিজের মুষ্টিবদ্ধ করে বলল, অপরাধবিহীন সাজা গত 2 বছর ভোগ করার জন্য এ অযোগ্য অসহিষ্ণু স্বামীকে কেমন শাস্তি দেওয়া উচিত? দিয়া বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। হৃদকম্পন বেড়ে গিয়েছে। কি বলছে আবোল তাবোল? তোতলানো স্বরে বলল, মা, মানে? যেভাবে যে উপায়ে যে নিয়মে ক্ষমা চাইলে মঞ্জুর হবে, ঠিক সেই নিয়মে চাইব। আদেশ করো। ভুল শুনল কি? সাহাদ ইমরোজ বলেছে তাকে আদেশ করতে? পূর্বের মতো বাক্যহীনভাবে বসে আছে দিয়ার পায়ের কাছে। ঘটনা এতটুকু আজ করা যাচ্ছে, হয়তো সাহাদ কিছু জানতে পেরেছে। দিয়ার দুহাত কাছে নিয়ে নিজের অধর ছোঁয়ালো। ভাষা হারিয়ে দিয়া স্তব্ধ। শব্দহীন দিয়া যুদ্ধ করছে শব্দের সাথে, অনুনয় বিনয় জানাচ্ছে। ভোকাল ঘটকে যেন শব্দ উচ্চারণে সহযোগিতা করে। ধীর গলায় বলল, সময় হারিয়েছি আমি। বাবা জান, আম্মি জানকে হারিয়েছি, দাদা জানকে হারিয়েছি। আর কিছু হারানোর শক্তি সামর্থ্য কোনোটাই নেই আমার। যেভাবে বসে আছেন আমার পায়ের সামনে, আমার গুনাহের খাতা ভারী করছেন, তো উঠুন। বাকি জীবনে মানসিক যন্ত্রণাটা না হয় পুষিয়ে দেওয়ার মতো শাস্তি আপনার জন্য আরোপ করা হলো। দিয়ার হাত ছেড়ে দিল সাহাদ। মাথা তুলছে না দেখে দিয়া আই ঢাই করে সাহস নিয়ে সাহাদের মুখটা ধরল। নরম হস্তযুগলের স্পর্শ পেয়ে মাথা তুলল মানুষটা। আতকে উঠল দিয়া। দু চোখের বর্ণ রক্তিম। প্রস্তর কঠিন মানব উঠে দাঁড়ায় বিনা বাক্য ব্যয়ে। অনুসরণ করে দিয়াও দাঁড়িয়ে পড়ে। সবটুকু দূরত্ব কমিয়ে এগিয়ে এলো সাহাদ। সবচেয়ে সুন্দর, মনোমুগ্ধকর, আবেগপ্রবণ ঘটনাটি এখন ঘটে গিয়েছে। যার মাঝে ছিল অশেষ রহমতে পূর্ণ ভালোবাসা, সাহাদ ইমরোজ একমাত্র সহধর্মিণী ফারহানা মেহতাব দিহাকে জড়িয়ে ধরে বুকে আগলে নিলেন। উষ্ণ অধর ছোঁয়ালেন প্রণয়নীর ললাটে। কখনো কাঁপেনি ওষ্ঠ, অথচ এখন নিজের নারীকে ছুতেই অধর কম্পিত হলো। গভীরভাবে জড়িয়ে ধরেছে নিজস্ব তনয়াকে। প্রশান্ত হলো ভেতরে তোলপাড় করা হৃদয় স্রোত। এই মাত্র কিছু কাট কাট শব্দ উচ্চারিত হলো মানুষটার মুখ থেকে। সাহাদি শুরু, সাহাদি শেষ। রসকসহীন মানবের প্রশস্ত বক্ষ যেন বিদেশিনীর শেষ আশ্রয়স্থল হয়। দিয়া হাসি দিল। অনেকটাই স্পষ্ট হলো এই মানুষটার কাছে কোনো তথ্যই লুকানো রইল না। দিয়া দুটো দেশের নাগরিক, এই কথা 3 জন মানুষ ছাড়া বাকিদের অজানা ছিল। ইরানি মায়ের ইরানি কন্যা ফারহানা মেহতাব দিয়া। মুরাদ বরাবর চেয়েছিল মেয়েকে লুকিয়ে রাখতে। মুরাদের মৃত্যুতে সেই ভার পড়ে হামিদ মজুমদারের উপর। মুরাদ, আমিরা এবং মোতালেব মজুমদার ব্যতীত এই তথ্য সকলের অজানা। কোলে তুলে নিল দিয়াকে, বিছানায় শুয়ে দিয়ে বুকে জড়িয়ে নিল। শক্তপোক্ত হাট্টা কাট্টা মানুষটা এতটা ভালোবাসার ধরনও অন্যদের চেয়ে ভিন্ন। আকস্মিক এতদিনের দূরত্ব এভাবে ঘুচবে কল্পনাতীত ছিল। দিয়া ভাবে বাবা জানের সেই কথা। তুমি যদি পাপহীন, বিনয়ী এবং স্বচ্ছ হও, তবে মহান রব তোমার ঝুলিতে থাকা তোমার প্রাপ্য অংশটুকু বুঝিয়ে দিবেন। ধৈর্য ধরবে। আল্লাহ পছন্দ করেন ধৈর্যশীলদের। মনে মনে আওড়ায়, বাবাজান, তুমি সত্য ছিলে। মহান রব আমার প্রাপ্য সম্মানটুকু আমায় ফিরিয়ে দিতে শুরু করেছেন তোমাদের দোয়ায়। সাহাদ দু চোখ বুজে আছে। হৃদয় নন্দিনীকে করার প্রতিটি আঘাত ভাসছে চোখের সামনে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তবে যে ভুল করেছে
এই মেয়ে এত সহজে মাফ করে দিল? এত ভালোবাসে, নাকি পারিবারিক শিক্ষার ছেড়ে স্বামীকে অসম্মান করতে চায়নি তাই ফিরিয়ে দেয়নি? দিয়া শাহাদকে নিজের দু হাতে আঁকড়ে ধরেছে। এখন ছোট্ট দেহটা কেমন গুটিসুটি মেরে আছে। কতটা যত্ন দরকার, ভালোবাসা দরকার, সে কথার খেয়াল কি রেখেছিল এই রসকসীন কঠিন মানব? শাহাদ ধীর গলায় বলল, যেন শাহেজা উঠে না যায়। ফারাহ শোনা। ফারহা চমকিত, এত আদুরে ডাক, জবাব না দিয়ে পারল না। জি। ক্ষমা করে দিলে? হুম। কেন? কাছে টেনে নিলেন কেন? অগোচরে থাকা সত্য উন্মোচিত হলো বলে। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল আপনি আমার চরিত্র নিয়ে সন্দেহ করেননি। তবে কেন এত অবিশ্বাস ছিল আমার প্রতি? কেন আমাকে বেঈমান বলতেন? ভালোবাসার বেঈমান ভাবতাম। আমার কঠিন সময়টা পাশে ছিলে। আমার বড্ড বেমানান বয়সটাকে নিজের ভবিতব্য মেনে নিলে। মনে ঘোর সন্দেহ ছিল, কেউ এত ভালোবাসে কি করে। আমি ভেবেছিলাম নিয়তিকে মেনে অভিনয় করছিলে। থেমে গেল শাহাদ। ফ্যাল ফ্যাল নেত্রে চেয়ে আছে দিয়া। অভিনয়? কোনটা? তবে কি শাহাদ দিয়া নিখুঁত ভালোবাসাকে অভিনয় বলছে? দিয়া প্রশ্ন করল। কোনটা অভিনয়? ওটা আমার ভ্রম ছিল। বাদ দাও সেসব। শেষবারের মতো বলো, ভালোবাসো? তবে শেষবার কেন? আর বলতে দিব না। কেন? সারপ্রাইজ। দিয়া ফিরতি প্রশ্ন করেনি, তবে মুখ তুলে শাহাদের দিকে তাকাতেই দেখে দিয়ার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। এই হাসি যেন আকাশের চাঁদ। দিয়া উত্তর পেয়ে গিয়েছে। পুনরায় মুখ লুকায় শাহাদের বুকে। ধীর হস্তে প্রিয়সীর কালো কেশে বিলি কাটে এমপি সাহেব। ফজরের আজান হয়েছে। শাহিন নামাজ পড়ে জায়নামাজে বসে আছে। অপরাধ বোধে মাথা হিট হয়ে আছে। ভামিমার মুখোমুখি হওয়ার সাহস নেই। বন্ধুর বাসায় অবস্থান করছে। ভোরে কর্কশ শব্দ করে যন্ত্রটা বেজে উঠল। সারা রাত মেয়েটা মেসেজ করেছে, প্রত্যুত্তর দিতে পারেনি। ফোন রিসিভ করতেই উপাস থেকে ক্রন্দনের আওয়াজ কর্ণকুহরে বাজল। নিজেকে শান্ত করে প্রত্যুত্তর করলো, নীরা জান কাঁদে না, জানো তো মাথা ব্যথা অনেক বেশি, বলতে পারবো না, ঘুমিয়ে পড়েছিলাম। একটা মেসেজ করা যেত না? আচ্ছা বের হও, মিষ্টি সকালটা না হয় মিষ্টি পরির সাথে কাটাবো। অল্প আলাপনে কথা শেষ হতেই দুজন রেডি হয়ে গেল বের হওয়ার জন্য। নীরাকে মাঝে মাঝে হুমায়ুন আহমেদের অকর্মক নায়কের নায়িকা মনে হয়। নিজেকে মনে হয় হিমু, আর নীরা হলো রূপা। আজব চিন্তা ভাবনা বাদ দিয়ে প্ল্যান করলো এখন সকাল থেকে সন্ধ্যা শুধু নিরাময় দিন কাটাবে। সব দুশ্চিন্তা বাদ। সকাল 10টা, শাহাদের ফ্ল্যাটে সকলে হাজির। সুরাইয়াকে নিয়ে এসেছে পাভেল। নোমান, সুরাইয়া, হামসা, কাজী, শাহিন, দিয়া এবং শাহজা। শাহিন অত্যাশ্চর্য হয়ে থম মেরে বসে আছে। নওরিনকে নিয়ে প্রাত নাস্তা সেরে দুজনেই লেকে দিকে বসলো। তৎক্ষণাৎ ফোন গেল শাহাদের। এই বাসায় নোমানকে দেখে বিস্মিত। তাও আবার এখন ভাইজান বলছে সুরাইয়ার মতো নিষ্পাপের সাথে নাকি বিয়ে দেবে। বোনকে কি করে সতীনের সংসার করতে দেবে, এটাই মাথায় খেলছে না শাহিনের। প্রশ্ন করছে না এখন। দিয়া হতবাক হয়ে নোমানকে দেখছে, মুখে কোনো বুলি নেই। শাহাদের দিকে কয়েক পলক তাকিয়ে নিঃশব্দ হয়ে বসে আছে। শাহজাকে ঘুম পাড়িয়ে দিয়েছে পাশের কামরায়। সকাল সকাল বউ বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে দেখে সুলতানা কাবির জানতে চেয়েছিল। উত্তরে শাহাদ বলেছে ওদের নিয়ে ঘুরতে মন চেয়েছে। সুলতানা কাবির আর বাধা দেয়নি। শাহাদ কাজীর দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব বিয়ে পড়ান। মানব মানবী প্রত্যেকে একে অন্যের দিকে তাকিয়ে আছে। অত্যন্ত চমকপ্রদভাবে কিছুক্ষণের মাঝে সম্পন্ন হয়ে গেল বিয়ে। সুরাইয়া নোমান জুটি একদম অস্বাভাবিক। কেউ যেন মেনে নিতেই পারছে না ব্যাপারটা। সুরাইয়া এগিয়ে এসে শাহাদকে সালাম করতে চাইলে শাহাদ ইশারায় বারণ করে দেয়। কাজী সাহেব চলে যেতেই এবার আলোচনায় বসে সবাইকে নিয়ে। নোমানের দিকে তাকিয়ে বলে, বলো এবার কি করতে চাও? ছলছল চোখে নোমান প্রত্যুত্তর করে, ভালো থাকতেই চাই নিরাপদভাবে, কিভাবে? আগের মতো। শাহাদের সর্বোচ্চ সাহায্যকারী যোদ্ধা নোমান সিদ্দিকী বেইমানি করছে তার বসের সাথে। আগের মতো অবাধে কি করে ফিরবে? কম শান্তি তো পাইনি বস। নারী শক্তি, নারী ধ্বংস,
আপনার নারী, আপনার শক্তি, আমার সাবেক, আমার ধ্বংস। মন থেকে সাবেক মেনে নিলে? না মেনে উপায় কি? শাহাদ এক পেশে হেসে বলল, তোমরা সাবেক দম্পতি মিলে যে চাল চেলেছ, এতে আমার নারী আমাকে ধ্বংস করার আগে নিজেই ধ্বংস হতে গিয়েছিল। পাপের শাস্তি ভোগ করেছ। আগে থেকে জানলে এমন হতো না। তুমি মুক্ত, সমাজে লড়াই করে বাঁচো। প্রয়োজনে আমাকে পাবে, তবে বড় ভাই হিসেবে আর পাবে না। মাথা নত নোমানের। পাভেলের দিকে একটা চেক এগিয়ে দিয়ে শাহাদ জানালো, শোনো, এখানে কিছু অ্যামাউন্ট আছে, এটা সুরাইয়ের অ্যাকাউন্টে রেখে দিস। ওর বিপদে বড় ভাইজানের সাহায্য ওর জন্য সবসময় থাকবে। শাহিন উৎসুকভাবে বলল। ভাইজান শেফালি? শাহাদ উচ্চ পাচ্ছে বলল, ডিভোর্স পাবে না নোমান। আমার বোন তো, আমি চিনি। ভাঙবে, মচকাবে না। ইসলামে চিরতরে বিচ্ছেদের একটা নিয়ম আছে, যা হালাল। সরাসরি তালাক দেবে। নোমান কি কাপুরুষ? নোমানের মাথা নত, বলে উঠল, ভাইজান, একটা কাজ তো করে ফেলেছি, ভয়ে বলিনি। কি কাজ? তালাক অনেক আগেই দিয়েছি। শাহাদের মন চাইল ঠাঠিয়ে একটি চড় মারতে। সবকিছুই নিজের ভেতর রাখে, সবকিছুতেই মিনমিনে স্বভাব। রেগে বলল, কাজ করেছো, এটা মিনমিনে বলার কি আছে? ভালো কাজ করেছো, তবে কাপুরুষই তুমি। সত্যিটা দেরিতে স্বীকার করেছো। এখন অবাকের পর অবাক হওয়ার দিন। শাহিন প্রশ্ন ছুড়ল, ভাইজান কি বলেন এসব? শেফালি আমাদের বোন, এটা কি করে ঠিক হলো? শেফালির সাথে রক্তের টান, বেইমানি করেছে রক্তের সাথে। রীতিমতো আব্বুর কানেও নওরিনকে ছোট করে ফেলেছে। যে নষ্ট জঘন্য উপাধি ফারহাকে দিয়েছিল, গতকাল 2 লাইন বাড়িয়ে আব্বুকে বলেছে নওরিন সম্পর্কে, অথচ সে আজ অব্দি নওরিনকে দেখেইনি। আব্বু ফোনে জানিয়েছে সে কথা। এবার আমার সাথে গেম খেলুক, দেখি কত দূর আগায়। এতটা নিচে নেমেছে? প্রমাণ দেখাবো তোমাকে পরে। পুনরায় দিয়ার দিকে তাকিয়ে বলে, সবার সবটুকু শাস্তি আমার ঝুলিতে না হয় রেখো। নোমানকে মাফ করে দাও। দিয়া সকলের সামনে থেকে উঠে চলে গেল রুমের দিকে। পিছু নিল শাহাদ। কিছুতেই ভুলতে পারছে না সেদিনের কষ্ট। এত সহজে প্রত্যেকে মাফ করে দেবে, এও কি সম্ভব? শাহাদ পাশে দাঁড়িয়ে এই অযোগ্য মানুষকে ক্ষমা করেও লাভ নেই ফারা। তোমার রূহ কষ্ট পেয়েছে, সেই শাস্তি খুব শীঘ্রই পেতে হবে। হয়তো সর্বোচ্চ অপমানিত করবে আল্লাহ তাআলা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ঝড় উঠবে ফারা, থামাতে পারবে না সেই ঝড়। কষ্ট দিয়েছি সহধর্মীকে, সেই ভুলের ক্ষমা হয় না। আমি কখনোই উত্তম পুরুষ হতে পারবো না ফারা। ঘুমন্ত কন্যার কপালে চুমু দিয়ে গায়ে কাঁথা পরিয়ে চলে এলো বিদেশি পিটুনিয়া রডোড্রেন্ডন লাগানো বারান্দায়। রডোড্রেন্ডন নেপালের জাতীয় ফুল হিসেবে পরিচিত। বারান্দার সৌন্দর্য বর্ধন করেছে ঠিকই, তবে কোথাও কিছু নেই মনে হচ্ছে। সহসা মনে হলো শাহাদের প্রিয় রজনীগন্ধাগুলো নেই, শুকিয়ে গিয়েছে প্রখর রোদে। সন্ধ্যার আকাশে চেয়ে দিয়া নিজেকে শুধায়, কি হলো দিয়া? এভাবে মাফ করে দিলি রসকসীন কাঠখোট্টা মানবকে? উত্তর খুঁজে পায় না। মানুষটাকে এতটাই ভালোবেসে ফেলেছে, সে দোষ ত্রুটি সব সহজেই মাফ হয়ে গেল। প্রচণ্ড রাগ ক্ষোভ থাকার সত্ত্বেও এই মানুষটা হাসি মুখে মাফ করে দেওয়ার পেছনের কারণটা যদি হয় দিয়ার ভবিতব্য, তবে তাই সই। একটা মুহূর্ত নষ্ট করতে চায় না এমপি সাহেবের সাথে। সারাটা দিন এখন চোখের পানি পড়েছে টুকটুক করে। যে সত্য দিয়া জেনেছে তা যদি সকলের সামনে চলে আসে, হয়তো পাথরের মতো অনর সায়রে গর্জন তোলা নেভিয়ান, নিজের আপন মানুষদের ভালোবেসে সর্বস্ব বিলিয়ে দেওয়া কমান্ডার শাহাদ ইমরোজ ভেঙে পড়বে। দিয়া কখনোই মেনে নিতে পারবে না ভঙ্গুর শাহাদকে। গতকাল রাত থেকে অভিনয় করে যাচ্ছে ভালো থাকার, তবে এটাই কি সেই শাস্তি? দরজায় খটখট আওয়াজ পেয়েই বারান্দা থেকে ছুটে আসলো। শাহজাহান উঠে যায় এই আওয়াজে। দরজা খুলেই দেখতে পেল এই বাড়ির সবচেয়ে অপছন্দনীয় দুজন মানুষ। একজন জানে, অপরজন জানে না। মনি আর শেফালি। ভেতরে আসতে চাইলে দিয়া বলে উঠল, আপু শেহজাদ ঘুমায়, বাইরে চলুন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দিয়া কিছুতেই চায় না তাদের ব্যক্তিগত শোবার ঘরে
বড় নারীর আগমন ঘটুক, যে নারীর প্রধান আকর্ষণ দিয়ার আপন পুরুষ। আফিয়া খালাকে ডেকে ঘরের কাজগুলোকে নীরবে করার নির্দেশ দিয়ে বেরিয়ে পড়লেন। ড্রয়িং রুমের লাগোয়া বারান্দায় ইনিয়ে বিনিয়ে গল্প শুরু করলো। দিয়ার মনোযোগ সেই কাগজে আটকে আছে। আশিককে কিছুক্ষণ আগে মেসেজ দিয়েছে, এখনো রিপ্লাই আসেনি। তৎক্ষণাৎ মনি বলে উঠল, আচ্ছা শেফালি, শাহাদ ভাইয়ার এক্সের নাম কি ছিল? শেফালি এমন একটা ভান করলো যেন জানে না। পরক্ষণে বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সামরা আপু দুজনকে বড্ড মানাতো। দিয়া শান্ত চোখে দেখতে থাকলো দুজনকে। এই প্রথম সামরার কথা শুনল দিয়া। কেন যেন কথা বাড়াতে মন চাইল না। মনি দিয়ার ভাবভঙ্গি দেখে প্রশ্ন করল, ভাবি যান, আপনাকে নিশ্চয়ই শাহাদ ভাই বলেছে শাম্মার কথা? এক্সের কথা প্রেজেন্টকে জানিয়ে কি লাভ? ভালো তো প্রেজেন্টের সাথে থাকতে হবে। শেফালি চমকে উঠল। এই প্রথম দিয়া মুখের উপর উত্তর দিল। কয়েকটা লাগিয়ে দিতে মন চাইল। দিয়া দুজনকে উপেক্ষা করে বলল, এক্সকিউজ মি, একটু কাজ আছে। আশিকের ফোন রিসিভ করতেই পুরোটা শুনে নিল। গাল বেয়ে টুকটুক করে জল পড়ছে, ভেতরটা কান্নায় ফেটে পড়তে চাইছে। ফুপি কেঁদে উঠেছে। দিয়া পণ করেছে একেবারে স্বাভাবিক থাকবে। আগের দিন বিকালে যখন জানতে পারলো তখনও বিষয়টি ছিল বেশ কিছুটা স্বাভাবিক, কিন্তু এখনকারটা। সেলফোনটা টেবিলে রেখে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর এসে দেখলো শাহাদ শুয়ে আছে মেয়ের পাশে, ঘর অন্ধকার করে। দিয়া কাছে আসতেই বলে উঠল, আশিক নামের কেউ বারবার ফোন দিচ্ছে, কথা বলে নাও। দেখছি। আশিক কে? কেন থাকতে পারে না? আবার সন্দেহ করবেন? শুনিনি তো এই নাম কখনো, তাই জিজ্ঞেস করলাম। ছিলেন কয়দিন আমার সাথে যে শুনবেন? শাহাদ বিস্মিত হচ্ছে দিয়ার তর্ক করার ভঙ্গি দেখে। দিয়া বারান্দায় গিয়ে কথা বলে ফিরল। শাহাদের দিকে এক নজর দেখতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। মন চাইছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলতে, আপনাকে কে দিয়েছে আমাদের ছেড়ে যাওয়ার অধিকার? আমার হয়ে থাকবেন কথা দিয়েছিলেন, কেন এত অবহেলা করলেন? শাহাদের ডাকে সম্বিত ফিরে এলো। ফারা, লাইটটা অফ করে দাও, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। মাইগ্রেনের মেডিসিন নিন, চলে যাবে। শাহাদ এক পেশে হাসি দেয়। সত্যি বিছানা থেকে উঠে মেডিসিন নিল। দিয়া অবাক হয়ে চাইল, মেডিসিন নিল কেন? ওর তো মাইগ্রেন নেই। ওর মন রাখতে মেডিসিন নিল। এখন চোটপাট করা শাহাদ এত শান্ত কেন? পুনরায় শুয়ে পড়তেই দিয়া বলল, সামরা কি বেশি সুন্দর আমার চেয়ে? শাহাদ দু চোখ তরাক করে উঠল। না ঘাবড়ে বলল, সুন্দর কিনা জানি না, তবে ভদ্র মেয়ে ছিল। জানালেন না যে কখনো? আমি অতীত ঘাটাই কম। এছাড়া এই বাড়িতে কতগুলো ভাঙা রেকর্ডার আছে, আমি না বললেও তোমার কাছে তোমার কানে স্বয়ংক্রিয়ভাবে বাজিয়ে দিবে। শাহাদের তাচ্ছিল্য ভরা হাসি এই অন্ধকারেও দিয়া অনুভব করলো। কথাটা পুরোপুরি শোনার আগ্রহ জন্মালো দিয়ার। মন চাইল শাহাদকে ঘিরে ওর জীবনের আত্মপান্ত সব জানতে হবে। দিয়া প্রশ্ন ছুড়ল, আপনাদের বিচ্ছেদ কেন হলো? ফারা, আমার আর কথা বলতে কষ্ট হচ্ছে, পরে বলি। কবে যাবেন সিঙ্গাপুর? কেন সিঙ্গাপুর কেন যাব? আর কত লুকাবেন? শাহাদ তড়ি ঘড়ি করে উঠে বসল। দিয়ার সব কথার ইঙ্গিত বুঝতে পারছে না। তখন থেকে বাতাসে প্রশ্ন ছুটছে, কি সব আবল তাবল বলছে। শাহাদ এগিয়ে এসে দিয়ার গাল দুটো আঁচলায় তুলে বলল, কি হয়েছে ফারা, এমন করছো কেন? কাঁদতে কাঁদতে বলল, আপনি সিঙ্গাপুর কবে যাচ্ছেন বলেন? আচমকা শাহাদের কিছু একটা মনে পড়াতে লাফ দিয়ে বেড থেকে নেমে কভার্ডের কাছে চলে যায়। কাপড়ের উপরে থাকা ফাইলের দিকে চোখ যায়। শান্ত চোখে দিয়ার দিকে তাকায়, কিছুটা ধমকে বলে, হাত দিতে গেলে কেন? এই তাহলে আসল কারণ ছিল আমাকে দূরত্বে রাখার? মাঝখানে অবিশ্বাসের কারণ দেখিয়ে আবার 2 বছর নষ্ট করলেন। ফারা, এসব নিয়ে পরে কথা হবে, আমার ভালো লাগছে না। যেভাবে হাউমাউ করছো মেয়ে উঠে যাবে। কাঁদতে হলে বাইরে গিয়ে কাঁদো, নতুবা বারান্দায়। আরো বেশি করে খারাপ ব্যবহার করুন, যত খুশি করুন। কালকে কেন এত ভালোবাসলেন? ভুল করেছি। শাহাদ এলোমেলো হয়ে যাচ্ছে। মস্তিষ্ক এখন কিছুতেই সঙ্গ দিচ্ছে না। দিয়াকে ওই অবস্থায় ফেলে গলায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। রেখে গেল ক্রন্দনরত মেয়েটাকে।
আড়ালে থাকা সত্যগুলো সামনে আসছে কেন? সামরাকে নিয়ে অবান্তর কথা কে জানালো? আর এখন তো সবচেয়ে বড় গোপনীয়তা সামনে চলে এলো। হে মহান রব, আমাকে ধৈর্য দিন, অনেক কাজ বাকি, অন্তত আর কিছুটা দিন আমার ঝুলিতে যোগ হোক। রাশেদকে পুরো ডিপার্টমেন্ট রেপিস্ট হিসেবে চেনে, এই অপবাদ মুছে দিতে হবে। তাহির একটা ক্ষতি করে রেখে যেতে হবে, ফারহার ভবিষ্যৎ সাজিয়ে দিতে হবে, বাকি কাজ শাহিনকে বুঝিয়ে দিতে হবে। পুনরায় শাহাদের মাথায় প্রদাহ হচ্ছে। নিশাদের বিয়ের পর থেকে শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। শাহাদ চেক আপ করাতে গিয়ে কিছুক্ষণতে সাপ বেরিয়ে এলো। এই মেয়েটা বড্ড পারছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। কি করবে মনিয়াপা? ওর স্বামীকে নিয়ে অহংকার অনেক বেশি। ভাবছি এবার না হয় সব কিছু ছাড়িয়ে প্ল্যানটা শাহাদ ভাইকে ঘিরেই করব। মানে? দেখে যা। ডিনারের টেবিলে এখন সবাই আছে, অনুপস্থিত শুধু শাহাদ আর মনি। শাহাদ গোসল সেরে ঘুমিয়ে পড়েছিল। মনি শেফালির কামরায় থাকছে। শিফা দুবার মনিকে ডাকার পরও আসছে না। দিয়া শাহাদকে ডাকার জন্য রুমের ভেতর যেতেই দেখে ভেতর থেকে রুমের দরজা লক। দিয়ার মাথায় খেলে গেল অদ্ভুত চিন্তা। ছুটে গিয়ে শেফালির রুমে মনিকে পেল না। কথা না বাড়িয়ে সুলতানা কবিরকে বলল, আম্মু আপনার ছেলের রুমের চাবি দিন। সুলতানা কবির বিস্মিত হয়ে প্রশ্ন করল, কেন মা, কি হয়েছে? রায়হান সাহেবও হতবাক। সুলতানার দিকে তাকিয়ে বলল, চাবিটা দাও। কিছু কি হয়েছে আম্মু? আম্মু আমার চাবি লাগবে। আঁচল থেকে সুলতানা কবির শাহাদের রুমের চাবি দিল। দিয়া ছুটে আসলো, পুরো পরিবার ওর পেছনে। রুমের দরজা খুলতেই দেখতে পেল শরীর জুড়ে নাইটি পরা মনি। দিয়ার শ্বাস আটকে গেল, দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। সুলতানা কবির দু কদম পিছিয়ে যেতেই শিফা ধরে ফেলল। শাহিন অন্যদিকে মুখ ঘুরালো রায়হান সাহেবকে আঁকড়ে ধরে। রায়হান সাহেব জোরেই বলে উঠলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। দিয়া জোরে জোরে শ্বাস নিচ্ছে। শাহেজা ওর বেবি বেডে দরজা খোলার শব্দে উঠে চুপচাপ তাকিয়ে আছে। দিয়া এক ছুটে মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরল, যেন এমন লজ্জার চিত্র না দেখে মেয়ে। শাহাদের শরীরে ট্রাউজার। শাহাদ এখনো ঘুমে। এত কিছু হয়ে গেল অথচ মানুষটার কোনো হিলদোল নেই। দিয়া চমকে গিয়ে শিফাকে বলল শাহেজাকে নিয়ে বেরিয়ে যেতে। সকলের সামনে মনির চুলের মুঠি ধরে টেনে খাট থেকে নামিয়ে কষে দুটো থাপ্পড় দিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। মাথায় গালে প্রচণ্ড ব্যথায় মনি কোকিয়ে ওঠে। হুঙ্কার ছেড়ে শেফালিকে বলল, শেফালি মনিকে নিয়ে এক্ষুনি আমার রুম থেকে বের হও। মনি, আজকের পর তোকে কখনো আমার স্বামীর আশেপাশে যদি দেখি না, আমার হাতের প্রথম খুনটা তোকে আমি করব, অপবিত্র নারী। আতকে উঠেছে সকলে। শেফালি নিজেও চমকে উঠেছে, চিৎকার দিয়ে বলে, নিজের স্বামীর চরিত্র ঠিক নেই, আসতে আরেকজনকে দোষ দিতে। মুখ সামলে কথা বলবি আমার সাথে। দিয়া পুনরায় গর্জে উঠে বলে, আমার চোখের সামনে থেকে এদের সরান আম্মু ভাইয়া, আমি সত্যি খুন করে ফেলবো এখন। শাহিন বজ্রকণ্ঠে ধমকে বলল, বের হ বদমাশগুলো রুম থেকে। মনি, তোকে তো দেখছে আমি পরে। দিয়া শাহাদের মাথা কোলে নিয়ে দুবার ডাকলো। শাহিনকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া পানি দিন। হতভম্ব সকলে দৌড়ে গেল। দিয়া শাহাদের মুখে পানি ছিটাতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর শাহাদ আস্তে আস্তে চোখ খুলল। চোখে ঝাপসা দেখতে পাচ্ছে সব, অনেকের গলার আওয়াজ পাচ্ছে। দিয়া শাড়ির আঁচলে শাহাদের ভেজা মুখ মুছে দিল। সুলতানা কবির ঘাবড়ে গিয়ে কাঁদছেন। পুরোপুরি হুঁশে আসতেই বুঝতে পারল বাসার প্রতিটি মানুষ সামনে। মাথা দিয়ার কোলে আবিষ্কার করলো। পরনের পোশাক না দেখে কিছুটা বিব্রত হলো। উঠতে চাইলে শাহিন এবং দিয়ার সাহায্যে হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। প্রশ্ন ছুড়ল, আমি বুঝতে পারছি না কি হয়েছে, খুলে বলো তো। সবাই এই রুমে কেন? আকস্মিকভাবে শেফালি পুনরায় রুমে ঢুকে চেঁচিয়ে বলে উঠল, নাটক করছেন আপনি? মনে ছিল না মনিয়াপার সাথে এক বিছানায় শোয়ার আগে? ছি ভাইজান, বলতে লজ্জা লাগছে। খাট থেকে নেমে দিয়া সকলের সামনে সজোরে হাত টান টান করে অনবরত কয়েকটি থাপ্পড় দিল। তর্জনী আঙুল তুলে শাসালো, খবরদার আর একটা কথা মুখ থেকে বের করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবে একদম।
আমার সাথে হওয়া সব অন্যায় মুখ বুজে মেনে নিয়েছি, তার মানে এই না যে তোমাদের দুই শয়তানের চাল আমি বুঝতে সময় লাগবে। এতটা নিচে কিভাবে নামলে শেফালি? এনিওয়ে, আমি চাইছিও না এখন আমার স্বামীর সামনে এইসব কথা উঠুক। বেরো। শাহাদ কৌতূহলী চোখে তাকিয়ে পুনরায় প্রশ্ন করল। কি হয়েছে ফারা? এই শাহিন, খুলে বলো তো। সকলের মাথা নত। শেফালি গজগজ করতে করতে বলে উঠল, আপনার কুকুরটির ছবি হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখে নিন। শাহাদ তড়ি ঘড়ি করে ফোন হাতড়াচ্ছে। দিয়া খাটের একপাশে ফোন লক্ষ্য করতেই ধরার জন্য হাত বাড়ানোর আগেই শাহাদ ফোন নিয়ে লক করলো হোয়াটসঅ্যাপ। চোখের সামনে ভেসে উঠল বিভৎস সব ছবিগুলো স্ক্রল করে বারবার দেখছে। এই তো, এই বেডরুম, এই বেডে শুয়ে থাকা মানুষটা শাহাদ, আর পাশে অর্ধনগ্ন মনি জড়িয়ে ধরে আছে উন্মুক্ত গায়ের শাহাদকে। প্রচণ্ড চাপ অনুভূত হচ্ছে মস্তিষ্কে। ফোনের সাথে দেওয়াল ঘড়ির সময় মিলিয়ে দেখল, না ঠিক আছে, ঘড়িতে 10:42, মাঝের সময় মাত্র 2 ঘন্টা। এত কিছু কি করে সম্ভব হলো? ফোনটা একপাশে রেখে মনে করার চেষ্টা করছে। কিছুতেই মনে করতে না পেরে দিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারা মেডিসিন নিয়ে শোয়ার পর তুমি তো বেরিয়ে গেলে, মাঝে এমন কি হলো যে চরিত্রে দাগ লেগে গেল? এখন কি উপায়ে নিজেকে নির্দোষ প্রমাণ করব বুঝতে পারছি না। সবচেয়ে বড় কথা, মনির সাথে উল্টাপাল্টা কিছু করিনি তো? শেফালির দিকে চোখ যেতেই দিয়া ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। দিয়ার এমন আচরণ সকলকে বিস্মিত করছে। শাহাদের কাছে এসে বলে, আপনি কেন চাপ নিচ্ছেন? সবকিছু ঠিক আছে। অবুঝ পেয়েছো আমাকে? কি করেছি আমি? দিয়া সকলের সামনে পাগলের মতো চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আমাকে একটু স্বস্তি দিন, আমি এত যন্ত্রণা নিতে পারছি না। মনি আপনার সাথে সেদিন যা করতে চেয়েছিল আজও তাই করতে এসছে। শাহিন, রায়হান সাহেব সুলতানা কাবিরের 2 হাত ধরে বেরিয়ে গেল। ওদের একা ছেড়ে দিতে বলল। পুরো ঘটনা খোলসা করতে রুমে নিয়ে এলো রায়হান সাহেব সুলতানা কাবিরকে। রায়হান সাহেব প্রশ্ন করলেন, কি চলছে এসব? আপু মনি ভাইজানকে পছন্দ করে, ইদানিং মরিয়া হয়ে উঠেছে ভাবিমাকে তাড়াতে। আমাদের গ্রামের বাড়িতে ভাইজানের সাথে এমন কিছু করছিল সেদিন অন্ধকারে, যার পরে ভাইজান অস্থির হয়ে পড়েছিল। আপনারাই তো দেখলেন, আজ ভাইজানকে বদনাম করতে গিয়ে নিজেই অপমানিত হলো। আবার বিশ্বাস করেন ভাইজান সেন্সে ছিল না। সুলতানা কাবির থম ধরে বলল, মনি একটি মেয়ে শাহিন, আমি কিভাবে নিজের ছেলেকে বাঁচাতে একটি মেয়েকে ফাঁসাবো? চোখকে কি করে অবিশ্বাস করব? শাহিন ফ্লোরে বসে সুলতানা কাবিরের কোলে মাথা রাখল। চোখ গড়িয়ে পড়ছে অবারিত অশ্রু। ভাইজান মানুষটা প্রচণ্ড আত্মসম্মান প্রবণ। এখনকার ঘটনার পর কিছুতেই স্বাভাবিক হতে পারবে না। ডক্টর বারবার বলেছে স্ট্রেস যেন কম নেয়। ভাবিমা কি করে সামলাচ্ছে তাকে? যে ভাইজান এতক্ষণ হুঁশে ছিল না, সে কি করে কোনো নারীর সম্ভ্রম নিয়ে খেলবে? কাঁদছো কেন আব্বা? আমার ভাইজান ভালো নেই, একদম ভালো নেই। আমার মাথার উপর থেকে আমি বোধহয় আশ্রয় হারিয়ে ফেলবো। ভাইজানের মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর আগে। ট্রিটমেন্ট নিচ্ছিল ঠিকই, তবে ভাইজানের মনে হতো তার আর বেশি সময় নাই। গত ডিসেম্বরে মারামারির মাঝে মাথায় যে আঘাত লেগেছিল তাতে ব্রেন হেমোরেজ হয়। এরপর থেকে শরীর খারাপের দিকে যেতে থাকে, অথচ কাউকে একটুও বুঝতে দিল না। নীরবে আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। আপনিই বলুন যে ভাইজান গত 2 ঘন্টা যাবৎ বেহুশ ছিল, সে কি করে মনির ক্ষতি করবে? রায়হান সাহেব নিজের ইজি চেয়ারে বসে শান্ত গলায় বলল, অপারেশন করানো যাবে না? চান্স 20 থেকে 80। এই চান্স কিন্তু সুস্থ হওয়া না হওয়ার নয়। তবে 20% সুস্থ হওয়ার, বাকি 80% মৃত্যুর। অপারেশনের পর জ্ঞান না ফিরলে শেষ সব। এই একটা কারণ গত 1 বছর লুকিয়ে এসেছে। চুপচাপ নিজের কাজ করছে। ভাবিমাকে দূরে ঠেলে রেখেছে। অপারেশন করবে না জানিয়েছে। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে তারপর সময় হাতে থাকলে অপারেশন করবে। এই চিন্তায় যেদিন ভাবিমার মাইগ্রেনে পেইন শুনেছে, সেদিন থেকে আপনাকে আমাকে দিয়ে প্রেশারাইজ করেছে ডক্টর দেখাতে বলার জন্য। মনের ভেতর ভয় ঢুকে গিয়েছে। বিকেলে আমাকে বলেছে, আমার অসমাপ্ত কাজের সমাপ্তি তোমার হাতে রেখে গেলাম, আমার অনুপস্থিতিতে পূর্ণ করো। ফারা, অন্যায়ের পরিমাণ কি এতই অত্যাধিক ছিল যে শাস্তি হিসেবে তোমার সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটল?
আমি সকলের সামনে মুখ তুলে দাঁড়াবো কোন মুখে বলো তো? আজ রাতটা যদি শেষ হতো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।